দিনটি ছিল ৩১শে মে ২০২৬। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট মানে ডাব্লিউডাব্লিউই সেই দিন গিয়েছিল ইটালিতে। কারণ সেই দিন ইটালিতে অনুষ্ঠিত হতে চলেছিল ডাব্লিউডাব্লিউইর প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্ল্যাশ ইন ইটালি। সেই দিন মহাযোদ্ধাদের মধ্যে ৫টা ম্যাচও অফিসিয়ালি অ্যানাউন্স করা ছিল। ভারতীয় সময় তখন ঠিক রাত 11:30। এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের সূচনার সময় হয়ে গিয়েছিল। তো আজ আমরা এই কাহিনী শুনবো যে কি ঘটেছিল সেই রাতে, আর কি হয়েছিল সেই 5টা ম্যাচে, আর সেই ম্যাচের রেজাল্ট কি হয়েছিল। আর তার সাথে সাথে আমাদের সাথে আজ উপস্থিত আছে ধ্রুবতারা দে। ইনি হলেন ভারতের শ্রেষ্ঠ তারা বিশেষজ্ঞ। ইনি ডাব্লিউডাব্লিউইর ফ্যান ছোটোবেলা থেকেই, আর ইনি ডাব্লিউডাব্লিউইর প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের প্রত্যেকটা ম্যাচকে নিজের পার্সোনাল স্টার রেটিংস দিতে পছন্দ করেন। তো আজকে আমরা প্রত্যেকটা ম্যাচের কাহিনী তো শুনবই, কিন্তু তারপর সেই কাহিনী শোনার শেষে আমরা আমাদের তারা বিশেষজ্ঞ ধ্রুবতারা দের কাছে যাব আর শুনে নেব তার ওপিনিয়ন যে সেই ম্যাচকে তিনি কত স্টারসের রেটিংস দিতে চলেছেন। তো আজকের এই ভিডিওটা সত্যি খুব সুন্দর এবং খুব ইউনিক হতে চলেছে, কিন্তু তার আগে আমি বলবো ধ্রুবতারা দে, আপনি কি কিছু বলতে চান? আমি বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলবো, দেখো, আমি যত তারা দিই, আমি তো তারা বিশেষজ্ঞ, তাই আমি প্রত্যেকটা ম্যাচকে নিজের মতো করে দেখি, নিজের মতো করে অ্যানালাইজ করি, আর তারপর নিজের ওপিনিয়ন অনুসারে প্রত্যেকটা ম্যাচকে আমি তারা রেটিং মানে স্টার রেটিংস দিয়ে থাকি। তো সেই কারণে আমার রেটিংস আর তোমাদের সবার রেটিংস সেম হতে হবে সেরকম কোনো কথা নেই। তাই আমার রেটিংসকে আমার মতো করেই দেখবে। আর তোমাদের যদি মনে হয় যে আমি এই ম্যাচটাকে একটু বেশি রেট করে ফেলেছি বা কম রেট করে ফেলেছি, তাহলে তোমরা তোমাদের মতো করে সেই ম্যাচের রেটিংস অবশ্যই পরিবর্তন করতে পারো। আর হ্যাঁ, রেসেল এন্টারটেইনারের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত আর তোমাদের স্টার্টিংস অবশ্যই জানাতে পারো। আচ্ছা বেশ, তাহলে ধ্রুবতারাদের ওপিনিয়নও তোমরা শুনলে, তার বক্তব্য তোমরা শুনলে, কিন্তু আমি তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি, আজকে প্রত্যেকটা ম্যাচের কাহিনী তো আমি তোমাদের শোনাতে চলেছি, কিন্তু তার সাথে সাথে ক্ল্যাশ ইন ইটালি শেষ হওয়ার পরেও ডাব্লিউডাব্লিউইতে কিছু ঘটনা ঘটে গেছিল সেই রাতে। কি হয়েছিল সব কিছু তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সেই রাতে সবার প্রথমে আমরা দেখতে পাই আগমন হয় দ্য রিং জেনারেল দ্য কেরিয়ার কিলার গুন্থারের, কারণ তার ম্যাচ ছিল এগেনস্ট ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো তার আগমনের পর আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডসেরও আগমন হয়। আর আজকে ক্ল্যাশ ইন ইটালির ক্রাউড, দর্শক, তারা খুব উত্তেজিত ছিল, তারা তাদের প্রাণ দিয়ে এই ম্যাচের জন্য চিৎকার করছিল। দুজনকেই খুব ভালো রিয়াকশান দেওয়া হয়। তো তারপর আমরা দেখতে পাই এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের প্রথম দিকে আমরা দেখতে পাই এই দুই যোদ্ধা একে অপরকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই ম্যাচে দেখার বিষয় এটাই ছিল যে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন যেমন বলে তাকে খুঁজে পাওয়া সহজ কিন্তু হারানো কঠিন। সত্যি কি গান্থারের জন্যও তাকে হারানো কঠিন হয়ে দাঁড়াবে? কিন্তু ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম গান্থার তার শক্তির ব্যবহার করে তাকে তুলে তুলে আছাড় মেরে ফেলে দিচ্ছিল, তাকে ক্লোজ লাইন মারছিল, এমনকি সে তার উপর যে মুভগুলো দেওয়ার চেষ্টা করছিল সেগুলোকে কাউন্টারও করছিল। তো কোডি রোডস এই ম্যাচের প্রথম দিকে গান্থারকে কিছু করতে পারে না, কিন্তু কোডি রোডস যেহেতু আমাদের চ্যাম্পিয়ন তাই তাকে তো কামব্যাক করতেই হতো। তো এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই কোডি রোডসও কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু এই ম্যাচে কোডি রোডসকে যেই মুভটা থেকে বেঁচে থাকতে হতো সেটা হচ্ছে গান্থারের সেই চোখ, যেই চোখ দিয়ে সে গোল্ডবার্গ, জন সিনা, এমনকি এজে স্টাইলসের মতো বড় বড় লেজেন্ডদেরও হারিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাই গান্থার সেই চোখ কোডি রোডসের উপরও অ্যাপ্লাই করে দিয়েছিল। আর প্রথম দিকে দেখে মনে হয়েছিল হ্যাঁ, কোডি রোডসের খেলা শেষ, কোডি রোডস আর এই ম্যাচে হয়তো কিছু করতে পারবে না। কিন্তু একজন চ্যাম্পিয়নের বিশেষত্ব হচ্ছে এইটাই যে সে যে কোনো উপায় ফিরে আসতে জানে, আর যদি তার নাম কোডি রোডস হয় তাহলে সে তো ফিরে আসবেই, কারণ তাকে হারানো কঠিন। তাই আমরা দেখতে পাই গান্থারের সেই বিধ্বংসী চোখ অ্যাপ্লাই করার পরও কোডি রোডস কোনোভাবে সেখান থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। শুধুমাত্র তাই না, এই ম্যাচের একটা মুহূর্তে তো আমরা এটাও দেখতে পেয়েছিলাম যে গান্থারের সেই বিধ্বংসী চোখে কোডি রোডস গান্থারকেই আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তবু তিনি সেই ক্ষেত্রেও সফল হননি। কিন্তু তারপর আমাদের চ্যাম্পিয়ন কোডি রোডস কোনোভাবে এই ম্যাচে কামব্যাক করে আর গান্থারকে একটা কোডি কার্টার, আর তারপর গান্থারকে
ক্রস রোডস দিতেও তিনি সক্ষম হয়ে যান। কিন্তু যেমন আমি বলেছিলাম আমার প্রেডিকশন ভিডিওতে যে এই ম্যাচের রেজাল্ট কন্ট্রোভার্সিয়াল হবে, হয়তো এই ম্যাচে কোনো ইন্টারফারেন্স হয়নি কিন্তু রেজাল্ট কন্ট্রোভার্সিয়ালই ছিল। কারণ গান্থারকে যখন কোডি রোড স্পিন করছিল তখন গান্থারের একটা পা রিং রোপ এরিয়ার দিকে ছিল, যেটা রেফারি লক্ষ্য করেন না। আর আমরা দেখতে পাই কোডি রোডস এই ম্যাচে গান্থারকে পিন করে দেয়, আর এইভাবে সে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নেন। কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই গান্থার রেফারির উপর খুব রেগে যাচ্ছিলেন, কারণ তিনিও জানতেন তার পা রিং রোপের নিচে ছিল, কিন্তু রেফারি সেটা লক্ষ্য করেননি, তবু রেফারি পিন করে গেছেন। তো এই একটা কন্ট্রোভার্সিয়াল এন্ডিংয়ের সাথেই এই ম্যাচটা শেষ হয়, যেটা ছিল ক্লাস ইন ইটালির শুরুর মানে প্রথম ম্যাচ। তো আমি আমাদের তারা বিশেষজ্ঞ ধ্রুব তারাদের কাছে শুনতে চাইবো তিনি এই ম্যাচটাকে কিভাবে রেট করবেন। দেখো, ক্লাস ইন ইটালির প্রথম ম্যাচ হিসেবে আমার মনে হয় না এই ম্যাচটা সেরকম স্পেশাল কিছু ছিল। আমরা জানতাম গান্থার এখানে একতরফাই কোডি রোডসকে হারানোর চেষ্টা করবেন, কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা যেন আরও একটু কিছুক্ষণ চললে হয়তো এই ম্যাচটার যে বিশেষত্ব সেটা আরও আমরা ভালো করে বুঝতে পারতাম। কিন্তু এই ম্যাচটা যেন শুরু হতেই শেষ হয়ে গেছে এরকম আমি পার্সোনালি মনে করেছি। তাই ওভারঅল ম্যাচকে যদি স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দিতে চলেছি 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। কারণ দেখো, সেরকম কোনো সারপ্রাইজিং রেজাল্ট আমরা দেখতে পাইনি, কারণ কোডি রোডসই তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে, যেটা তো হওয়ারই ছিল। কারণ ট্রিপল এইচের আমলে কোডি রোডসকে হারানো খুবই মুশকিল, এমনকি তোমার নাম গান্থার হলেও তুমি কোডি রোডসকে হারাতে পারবে না। কিন্তু আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই, এই যে গান্থারকে পিন করার সময় গান্থারের পার রিং রোপে তো ছিল না, কিন্তু রিং রোপের নিচে ছিল, তাহলে কি গান্থার যে রেগে যাচ্ছিল রেফারির উপর, এইটা কি অ্যাকচুয়ালি মানানসই? মানে তার কি রেগে যাওয়া উচিত? দেখুন ধ্রুব তারাদে, আমি যেটুকু ডাব্লিউডাব্লিউর নিয়ম জানি সেখান থেকে আমি এটাই জানি যে কোনো সুপারস্টারের পা বা দেহের কোনো অংশ যদি রিং রোপে বা রিং রোপের নিচের কোনো এরিয়ায়, যেটা কিনা রিং রোপের বাইরে বেরিয়েছে সেরকম কোনো এরিয়াতে থাকে, তাহলে অফিসিয়াল রুলস এটাই বলে যে রেফারি সেই সময় পিন করতে পারবেন না। কিন্তু রেফারি তবুও এক্ষেত্রে গান্থারের পিন ব্রেক করেনি, তো এক্ষেত্রে একটু তো এন্ডিংটা কন্ট্রোভার্সিয়াল আছে। আর হ্যাঁ, বলা যেতে পারে কোডি রোডস ক্লিন তো এখানে জেতেনি। তো এটাই আমার ওপিনিয়ন। তুমিও ঠিক বলেছো, আমি ওই নিয়মটাই জানতাম, কিন্তু যাতে দর্শকদের মনে কোনো কৌতূহল না থাকে বা কোনো ডাউট না থাকে সেই জন্য ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল। কিন্তু যাই হোক না কেন, ওভারঅল কথা বললে এই ম্যাচটাকে আমি 2.5-এর বেশি তাড়া দিতে পারছি না, কারণ সেটা ঠিক জাস্টিফাই হবে না। একদম ঠিক কথা বলেছেন আপনি। কিন্তু এরপর আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এর পরে আমরা যে ম্যাচটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল ডাব্লিউডাব্লিউই উমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমরা সবার প্রথমে জেড কার্গিলের আগমন দেখতে পাই, তারপর আমাদের ডাব্লিউডাব্লিউই উমেন্স চ্যাম্পিয়ন মামি রিয়া রিপ্লের আগমনও দেখতে পাই। এবার এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের কাহিনী এটাই ছিল মূলত যে এই ম্যাচে যেই দুইজন ফিমেল কম্পিটিটর বা মহিলা কম্পিটিটর কম্পিট করছিলেন, তাদের দুজনের গায়ে শক্তি আছে, আর কেউ কাউকে এক টুকরো জমি ছেড়ে দিতে চাইছিলেন না। তাই আমরা এই দুইজনের মধ্যেও ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন দেখতে পেয়েছি, আর অ্যাকচুয়ালি ম্যাচটা ভালো ছিল, ম্যাচে কিছু ভালো মোমেন্ট ছিল। কিন্তু যেমন আমরা জানতাম যে এই ম্যাচের কোনো না কোনো অংশে জেড কার্গিলের যেই দুই সাঙ্গপাঙ্গ আছে বা তার যে দুইজন সঙ্গী আছে, মানে মিচেন মিয়াইএম আর বি ফ্যাব, তারা ইন্টারফেয়ার করার চেষ্টা করবেই। তো আমরা দেখতে পাই যখন এই ম্যাচে রিয়া রিপ্লে মোমেন্টাম ধরার চেষ্টা করছিলেন, তখন মিচেন মিয়াইএম আর বি ফ্যাব এসে এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। এমনকি যখন রিয়া রিপ্লে জেড কার্গিলকে পিন করার চেষ্টা করছিলেন, তখন বি ফ্যাব তার যে পা, মানে জেড কার্গিলের যে পা, সেটাকে রিং রোপে আটকে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক গান্থারের মতো করেই। কিন্তু এখানে রেফারি দেখে ফেলে, আর রেফারি এই পিনটাকে তো হতে দেয় না। কিন্তু রেফারি সেই মুহূর্তে মিচেন মিয়াইএম আর বি ফ্যাবকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি তাদেরকে যেতে দেয় না, কারণ রিয়া রিপ্লির কাছেও কিছু সারপ্রাইজ ছিল। আর পেছন থেকে আমরা আগমন দেখতে পাই শার্লেট ফ্লেয়ারের, আর শার্লেট ফ্লেয়ার তারপর মিচেনকে আর বি ফ্যাবকে সেই ম্যাচে নিউট্রালাইজ করে দেয়, মানে মেরে ধরে তাদের অবস্থা খারাপ করে দেয়। এমনকি শার্লেটের ডিস্ট্রাকশনকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই রিয়া রিপ্লি শেষে জেড কার্গিলকে একটা রেপটাইড লাগিয়ে দিতে সক্ষম হন, আর তারপর রিয়া রিপ্লি জেড কার্গিলকে পিন করে তার ডাব্লিউডাব্লিউই উমেন্স চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নেন। তো এই ম্যাচে রিয়া রিপ্লিকে অবশ্যই শার্লেট ফ্লেয়ারকে ধন্যবাদ জানানো উচিত। আর শার্লেট ফ্লেয়ারের সাথে আজকে রাতে আরও কিছু ঘটেছিল, যেটা নিয়ে যেমন বললাম পরে অবশ্যই তোমাদের গল্প করে শোনাবো। কিন্তু এবার আমরা যাব আমাদের ধ্রুবতারাদের কাছে আর জেনে নেবো তার ওপিনিয়ন, আর তিনি এই ম্যাচটাকে কত স্টার্সের রেটিংস দেবেন। তো দেখো, এই ম্যাচটা নিয়ে যেমন আমাদের কারোর সেরকম কোনো আগ্রহ তো ছিল না, কিন্তু হ্যাঁ বলবো ম্যাচটা সারপ্রাইজ তো করেছে। ম্যাচটার থেকে আমি
যতটা এক্সপেক্ট করেছিলাম ম্যাচটা তার থেকে অনেক বেশি ডেলিভার করে গেছে। তাই এই ম্যাচটাকে যদি ওভারঅল স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে 3 তারা দেবো, মানে 3 স্টার্সের রেটিংস দেবো আউট অফ 5 স্টার্স। আমার মনে হয় ম্যাচটা ভালো ছিল, ম্যাচটা দেখার মতো ছিল, কিন্তু এদের ফিউড এবার এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। তুমি কি বলো? একদম ঠিক কথা বলেছেন আপনি, কিন্তু এবার আমাদের আবার এগিয়ে যেতে হবে, কারণ এর পরে যে ম্যাচটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা ছিল দুই মহাযোদ্ধার ম্যাচ। মানে এইখানে আমি কথা বলছি ব্রক লেসনার ভার্সেস ওভা ফেমির ম্যাচে। সবার প্রথমে আমরা আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের আগমন দেখতে পেয়েছিলাম, আর আজকে প্রথমবারের জন্য আমার মনে হলো ব্রক লেসনারের যখন আগমন হচ্ছিল বা এন্ট্রেন্স হচ্ছিল, তখন ব্রক লেসনারের থিম সংকেও ইটালির দর্শকরা গাইতে শুরু করে দিয়েছিল, যেটা একটা দুর্দান্ত মোমেন্ট ছিল আর মনে রাখার মতো মোমেন্ট ছিল। তো ব্রক লেসনার ওই মোমেন্টটাকে এনজয় করছিলেন, কিন্তু তারপর আগমন হয় তার চ্যালেঞ্জার ওভা ফেমির। আর সত্যি কথা বলতে ওভা ফেমির যখন আগমন হয় তখন তাকে একটা রাক্ষসের থেকে কম কিছু মনে হয় না। দেখেই মনে হয় যার সামনে আসবে তাকে পুরো শেষ করে রেখে দেবে। যাই হোক না কেন, ওভা ফেমির আগমন হয়, তারপর ওভা ফেমি আর ব্রক লেসনার আবার রিংয়ের মধ্যে ফেস টু ফেস আসেন। আমরা দেখতে পাই পল হেমন ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করেন, আর ওদিক থেকে ওভা ফেমিকেও ইন্ট্রোডিউস করা হয়, আর তারপর এই দুই মহাযোদ্ধার মধ্যে ম্যাচ শুরু হয়। কিন্তু ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই আজকে ব্রক লেসনার ওভা ফেমির জন্য একদম তৈরি ছিলেন। ব্রক লেসনার শুরুতেই ওভা ফেমিকে তুলে মেরে দেন একটা F5। তিনি সেখানে থেমে থাকেন না, কারণ তিনি আবার ওভা ফেমিকে তুলে মেরে দেন সেকেন্ড F5। কিন্তু তার রাগ সেখানেই কমে না, সে জানতো ওভা ফেমি তার সাথে কী করেছিল রেসলমেনিয়ায়, তাই তিনি ওভা ফেমিকে আবার তুলে ওভা ফেমিকে মেরে দেন একটা তৃতীয় F5। কিন্তু এইখানেই তিনি থেমে থাকেন না, তিনি ওভা ফেমিকে আবার তুলে মেরে দেয় একটা চতুর্থ F5। আর ব্রক লেসনার ভাবে এখানেই ওভা ফেমির খেলা তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু যেমন বললাম, ওভা ফেমি রাক্ষসের থেকে কম কেউ নন। তো আমরা দেখতে পাই 4টে পরপর F5 তাও ম্যাচের শুরুতে খাওয়ার পরও ওভা ফেমি ব্রক লেসনারের পিনকে ব্রেক করে দেন, মানে কিক আউট করেন। তো ব্রক লেসনার তারপর আরও উত্তেজিত হয়ে পড়ে। আমরা দেখতে পাই পল হেমন বাইরে থেকে চিৎকার করে বলে কামুরা লক লাগাতে। আমরা দেখতে পাই ব্রক লেসনার ওভা ফেমির উপর তার সাবমিশন মুভ মানে কামুরা লক সেটাকেও অ্যাপ্লাই করেন, কিন্তু ওভা ফেমি সেখানেও হার মানেন না। তো ব্রক লেসনার তারপর আবার পাগল হয়ে যান, ভাবে এবার ওভা ফেমিকে তিনি কীভাবে সাহায্য করতে পারেন। তো আমরা দেখতে পাই তিনি ওভা ফেমিকে আবার কোনো রকমভাবে তুলে আর একটা F5 মানে পঞ্চম F5 মেরে দেন। কিন্তু 5টা F5 খাওয়ার পরও ওভা ফেমি এই ম্যাচে হার মানতে চান না। তো আমরা দেখতে পাই অ্যাকশন রিং সাইডে যায়, কিন্তু তার আগে ওভা ফেমিও ব্রক লেসনারকে একটা চোক স্ল্যাম মারার চেষ্টা করেছিলেন, আর তিনি সক্ষমও হয়েছিলেন, কিন্তু সেটা লাভের লাভ তিনি কিছু পাননি, কারণ অ্যাকশন যখন রিং সাইডে যায় তখন আমরা দেখতে পাই ব্রক লেসনার ওভা ফেমিকে অ্যানাউন্সার টেবিলে একটা ষষ্ঠ F5 মানে 6 নাম্বার F5 মেরে দিয়েছিলেন। আর তারপর ব্রক লেসনার রিংয়ে যায়, রেফারি কাউন্ট করতে শুরু করে, সাথে সাথে পল হেমনও কাউন্ট করছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যখন কাউন্টিং 7 অবধি পৌঁছায় তখন যেন ওভা ফেমির মধ্যে একটা নতুন প্রাণ শক্তির সঞ্চয় হয়, আর ওভা ফেমি হঠাৎ করেই উঠে দাঁড়ায়, যেটা দেখে পল হেমন এমনকি ব্রক লেসনারও অবাক হয়ে যান। তো তারপর ওভা ফেমি রিংয়ে আসে, ব্রক লেসনারের মুখোমুখি দাঁড়ানো, তারপর মনে হয় এবার তো ওভা ফেমি কিছু একটা করতে চলেছেন। তো ওভা ফেমি তার ফল ফ্রম গ্রেস লাগানোর জন্য ব্রক লেসনারকে আবার উপরে তুলে নেন, কিন্তু ব্রক লেসনার সেই মুভটাকে কাউন্টার করে ওভা ফেমিকে লাগিয়ে দেয় সপ্তম F5। আর 7 নম্বর F5 খাওয়ার পর ওভা ফেমি অবশেষে এই ম্যাচে হার মেনে নেন, আর ব্রক লেসনার এই ম্যাচে ওভা ফেমিকে পিন করে এই ম্যাচের বিজয়ী হিসেবে ঘোষিত হন। তো এইভাবে ব্রক লেসনার ওভা ফেমির উপর তার রেসলমেনিয়ার বদলা নিয়ে নিয়েছে। এমনকি যেতে যেতে ব্রক লেসনার ওভা ফেমিকে এটাও বলে দিয়েছে যে তাদের মধ্যে যে স্কোর সেটা 1-1 হয়ে গেছে, মানে এখন এই দুই মহাযোদ্ধার কাছেই 1-1 পয়েন্ট আছে, তাদের মধ্যে সব কিছু সমান হয়ে গেছে। কিন্তু যাই হোক না কেন, আমি আমাদের তারা বিশেষজ্ঞ ধ্রুব তারাদের কাছে যাব আর শুনে নেব তার ওপিনিয়ন এই ম্যাচের উপর। দেখো এই ম্যাচটা নিয়ে আমি কী বা কথা বলবো। এই ম্যাচটা তো আমাকে সারপ্রাইজ করেছে, আর এই ম্যাচটা দেখে না আমি আমার সেই ছোটোবেলায় ফিরে গেছি, কারণ আমার মনে হচ্ছিল যে হয়তো এই ম্যাচে ব্রক লেসনার জিতবেন না, হয়তো ওভা ফেমি কোনোভাবে এই ম্যাচে কামব্যাক করে নেবেন, আর ওভা ফেমি আবার হয়তো ব্রক লেসনারকে হারিয়ে দেবেন। আমি তো ভয়ও পাচ্ছিলাম এই ম্যাচটায়, মানে এরকম খুব কম ম্যাচই আছে যেই ম্যাচে আমি ভয় পাই যে হঠাৎ করে হেরে যাবে না তো ব্রক লেসনার। কিন্তু না, ব্রক লেসনার এটা প্রমাণ করে দিয়েছে যে কেন তাকে বলা হয় দ্য বেস্ট ইনকার্নেট।
আর দেখো এই ম্যাচে সেরকম কোনো মোমেন্টও ছিল না, এমনকি আমরা ব্রক লেসনারের তরফ থেকে সুপ্লেক্স সিটিও দেখতে পাইনি, কিন্তু তবু এই ম্যাচে ব্রক লেসনারের ওবাফেমিকে ঠিক যেইভাবে হারানো দরকার ছিল, ব্রক লেসনার ওবাফেমিকে ঠিক সেইভাবেই হারিয়েছে। যেমন তুমি তোমার ভিডিওতে বলেছিলে যে এই ম্যাচে অ্যাকচুয়ালি ব্রক লেসনারের ওবাফেমিকে ঠিক সেইভাবেই হারানো উচিত যেইভাবে ওবাফেমি রাসেলমেনিয়াতে ব্রক লেসনারকে হারিয়েছিল। তো এই ম্যাচে ঠিক সেই জিনিসটাই আমি দেখতে পেয়েছি। আর যেমন বললাম, এই ম্যাচের আনপ্রেডিক্টেবিলিটি, এই ম্যাচের আমার মধ্যে যে ভয়টা কাজ করছিল, তার জন্য এই ম্যাচের রেটিংস আমি একটু বাড়িয়েছি। এই ম্যাচকে আমি প্রথমে ভেবেছিলাম 4.25 স্টার রেটিংস দেবো, কিন্তু এখন এই ম্যাচটা যখন শেষ হয়েছে, এই ম্যাচের মধ্যে আমি যে মোমেন্টগুলো দেখতে পেয়েছি সেগুলো সব দেখে আমি এই ম্যাচটাকে ওভারঅল স্টার রেটিংস দিয়েছি 4.5 তাই আমার মতে এই ম্যাচটা 4.5 স্টার রেটিংস ডিজার্ভ করে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আপনার সাথে আমিও একমত। আমিও এই ম্যাচটার মাঝখানে ভয় পাচ্ছিলাম যে আমার প্রেডিকশন ভুল হয়ে যাবে না তো, ওবাফেমি আবার জিতে যাবে না তো, কিন্তু না, ব্রক লেসনার প্রমাণ করে দিয়েছে কেন ব্রক লেসনার হলো বিস্ট ইনকার্নেট। তো আমিও আপনার সাথে একমত, আর আমিও বলবো হ্যাঁ, এই ম্যাচটা 4.5 স্টার রেটিংস অবশ্যই ডিজার্ভ করে। যাই হোক, এবার আমাদের আবার এগিয়ে চলতে হবে, কারণ এরপর আমরা যে ম্যাচটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। যে ম্যাচে সবার প্রথমে আমরা চ্যালেঞ্জার সোল রুকার আগমন দেখতে পাই, তারপর আমাদের চ্যাম্পিয়ন বেকি লিঞ্চেরও আগমন আমরা দেখতে পাই, আর ক্রাউড তাদের সবাইকে চিয়ার তো করছিল, রিয়াকশন ভালো ছিল। আর তোমরা সবাই জানো যে বেকি লিঞ্চকে আমি পার্সোনালি কতটা পছন্দ করি, কিন্তু তবুও আমি বলেছিলাম এই ম্যাচে বেকি লিঞ্চের জেতা উচিত না, এই ম্যাচে সোল রুকার জেতা উচিত। আমি দেখেছিলাম অনেকেই এই ম্যাচে বেকি লিঞ্চকেই সাপোর্ট করছিল, সবাই হয়েছিল বেকি লিঞ্চ হয়তো এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে, কিন্তু আমার মনে অন্য কথাই চলছিল। তো আমরা এই ম্যাচটা শুরু হতে দেখতে পাই, আর এই ম্যাচে বেকি লিঞ্চ আর সোল রুকার সাথে সাথে আর একজনের উপরও নজর রাখা দরকার ছিল, সেটা ছিল এই ম্যাচের রেফারি জেসিকা কার। কারণ আমরা দেখেছিলাম বেকি লিঞ্চের আগে অনেক মুহূর্তে তাকে ম্যাচে ইউজ করেছে, আর তাকে ইউজ করে ম্যাচে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। তো জেসিকা কারও আজকে পুরোপুরি রেডি হয়ে এসেছিলেন, কিন্তু এই ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই এই দুই যোদ্ধার মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলতে থাকে। আর যেহেতু সোলুরকা খুব অ্যাথলেটিক সুপারস্টার, তাই সে তার জিমন্যাস্টিক মুভ এই ম্যাচে প্রদর্শন করতে থাকেন। কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম যে সোলুরকা এরকম জিমন্যাস্টিক মুভ প্রদর্শন করতে গিয়ে অনেক সময় বচ করে ফেলেন, তাই আজকে তিনি খুব সতর্ক ছিলেন। তবু এই ম্যাচের মাঝখানে দু একটা ভুল হয়েছিল, কিন্তু সেগুলো মেনে নেওয়াই যায়। কিন্তু যেমন বলছিলাম, জেসিকা কার, এই ম্যাচেও আমরা দেখতে পাই যে জেসিকা কারকে বেকি লিঞ্চ ইউজ করার চেষ্টা করে, অনেক সময় তার পেছনে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, অনেক সময় তাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু জেসিকা কার আজকে সতর্ক ছিলেন। কিন্তু সতর্ক থাকা সত্ত্বেও একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন সোলরুকা একদম রিংয়ের কর্নারের উপর দাঁড়িয়েছিল, তখন জেসিকা কারের জন্য হঠাৎ করেই সোলরুকা একটু ডিস্ট্র্যাক্টেড হন আর রিং রোপে আঘাত পান, আর সেই মুহূর্তের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন বেকি লিঞ্চ। আর আমরা দেখতে পাই আজকে বেকি লিঞ্চ তার সোল স্ন্যাচার, মানে সোলরুকার যেটা ফিনিশিং মুভ ছিল, সেই সোল স্ন্যাচার বেকি লিঞ্চ নিজে ট্রাই করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হন না। উল্টে আমরা দেখতে পাই বেকি লিঞ্চের ফিনিশার মানে ম্যান হ্যান্ডেল স্ল্যাম, সেটা সোলরুকা বেকি লিঞ্চের উপর লাগিয়ে দিয়েছিলেন। আর তারপর তিনি বেকি লিঞ্চকে পিন করতে যান, কিন্তু বেকি লিঞ্চ কিক আউট করেন। কিন্তু তারপর আমি যেমন আমার প্রেডিকশন ভিডিওতে তোমাদের সবাইকে বলে শুনিয়েছিলাম যে যদি এই ম্যাচে একটা পিকচার পারফেক্ট সোল স্ন্যাচার বেকি লিঞ্চকে সোলরুকা মেরে দিতে পারে, তাহলে টাইটেল চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। আর ঠিক তাই হয়, কারণ ম্যাচের শেষে আমরা দেখতে পাই সোলরুকা একটা পিকচার পারফেক্ট সোল স্ন্যাচার মেরে দেয় বেকি লিঞ্চকে, আর তারপর তিনি বেকি লিঞ্চকে পিন করেন, আর বেকি লিঞ্চ আর এই পিন ব্রেক করতে পারেন না। জেসিকা কার 1, 2, 3 পিন করেন, আর এইভাবেই সোলরুকা বেকি লিঞ্চকে হারিয়ে হয়ে যান ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, যেটা সোলরুকার জন্য একটা বিশাল বড় মুহূর্ত ছিল। আর বেকি লিঞ্চ রিংয়ের মধ্যে বসে বিলাপ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, কিন্তু সোলরুকার জন্য এটা একটা বিশাল বড় মুহূর্ত ছিল। আমি জেনে নেব আমাদের তারা বিশেষজ্ঞ ধ্রুব তারাদের ওপিনিয়ন কি এই ম্যাচটার উপর। দেখো, এই ম্যাচটাও আমাকে সারপ্রাইজ করেছে, আর তোমার প্রেডিকশন এই ম্যাচও ঠিক ছিল। তুমি যেমন বলেছিলে এই ম্যাচে ঠিক তেমনই হয়েছে। এই সোল স্ন্যাচার খাওয়ার পর বেকি লিঞ্চ আর উঠতে পারেনি। যাই হোক, এই ম্যাচটাও আমাকে সারপ্রাইজ করেছে, কিন্তু তবু আমি বলবো রেসলিং কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা অতটাও ভালো ছিল না। কিন্তু যেহেতু এই ম্যাচের রেজাল্ট পারফেক্ট বেরিয়েছে, আর এই ম্যাচে সোলরুকা নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটা তার জন্য একটা বিশাল বড় মুহূর্ত ছিল, তাই এই ম্যাচের স্টার্টিংস আমি একটু বাড়িয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম এই ম্যাচটাকে আমি 2.75 স্টার্টিংস দেবো, কিন্তু এই ম্যাচের পারফেক্ট এন্ডিং আর পারফেক্ট রেজাল্টের জন্য আমি 0.25 বাড়াচ্ছি, আর ওভারঅল আমি এই ম্যাচটাকে দেবো 3 স্টার্স আউট অফ 5 স্টার্স। আর আমার মনে হয় বেকি লিঞ্চ আর সোলরুকা 3 স্টার্স ডিজার্ভ করে।
আচ্ছা বেশ, আপনার যখন তাই মনে হয় তখন আমরা আর কি বা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো, তোমাদের যদি ওপিনিয়ন আলাদা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু এবার আমরা এগিয়ে যাব এই রাতের সব থেকে বড় ম্যাচের কথায়, মানে ক্ল্যাশ ইন ইটালির মেন ইভেন্টের কথায়, যেইখানে হওয়ার কথা ছিল একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেখানে জেকব ফাটু চ্যালেঞ্জ করেছিল আমাদের ট্রাইবাল চিফ ওটিসি রোমান রেন্সকে। এই ম্যাচে অনেক কিছু অন দ্য লাইন ছিল। এই ম্যাচে যদি রোমান রেন্স হেরে যেত, সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে সাথে তার উলা ফালার মালাও হারাতো, মানে তার ট্রাইবাল চিফের তকমাটাও হারাতো। তো আমরা দেখতে পাই এই ম্যাচে সবার প্রথমে জেকব ফাটুর আগমন ঘটে, আর জেকব ফাটু এই ম্যাচের শুরুতেই রেগেছিল, আর সে হিল ক্যারেক্টার প্লে করছিল তার, মানে সে অডিয়েন্সের এগেনস্টে ছিল। পুরো ম্যাচেই দেখে মনে হচ্ছিল তার ফাইট শুধু রোমান রেন্সের এগেনস্টে না, ক্ল্যাশ ইন ইটালির অডিয়েন্সের এগেনস্টেও। তারপর আমরা দেখতে পাই রোমান রেন্সের আগমন ঘটে, তার সেই অরা ফিল হয়, সবার আঙুল থাকে আকাশের দিকে, আর সেই মোমেন্টটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে WWE সব থেকে বড় সুপারস্টারের আগমন হয়ে গেছে, রেসলিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টারের আগমন হয়ে গেছে। তো রোমান রেন্স তার অরা ফার্মিং করতে করতে এন্ট্রেন্স করে, আর তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে ট্রাইবাল কমব্যাট শুরু হয়। এবার যেমন এই ম্যাচের রুল একটাই ছিল যে এই ম্যাচে কোনো রুল নেই, এই ম্যাচে সব কিছুই লিগাল ছিল। তো আমরা দেখতে পাই সবার প্রথমে এই দুই মহাযোদ্ধা রিংয়ের মধ্যে ফাইট করছে, তারপর ফাইট যায় রিং সাইড থেকে অডিয়েন্সের মধ্যে এরা দুজনকে বাজেভাবে মারতে থাকে। একটা সময় আমরা দেখতে পাই একটা জায়গায় চিপস আর কফি বিক্রি হচ্ছিল, সেইখান থেকে রোমান রেন্স একটা বরফের পাত্র নিয়ে সেটা জেকব ফাটুর গায়ে ছুঁড়ে মেরেছিল, এমনকি দর্শকদেরকে ফ্রিতে দু একটা চিপসও ছুঁড়ে দিয়ে দিয়েছিল। তো তারপর আমরা দেখতে পাই সেখান থেকে অ্যাকশন আবার রিংয়ের মধ্যে ফিরে আসে, কিন্তু এবার যখন অ্যাকশন রিং সাইডে যায় সবার প্রথমে আমরা দেখতে পাই রোমান রেন্স একটা টেবিল বের করেন, কিন্তু সেই টেবিলটাকে সেট আপ করতে করতে জেকব ফাটু আবার নিজের মধ্যে প্রাণশক্তি ফিরে পেয়ে যায়, আর তারপর আবার আমরা রিং সাইডে তাদের মধ্যে অ্যাকশন দেখতে পাই। কিন্তু এইটা চলাকালীনই আমরা দেখতে পাই রোমান রেন্স জানতো যে এই ম্যাচে রোমান রেন্সের শত্রু শুধু জেকব ফাটু না, জেকব ফাটুর কাছে একটা অস্ত্র আছে, সেটাকেও আগে রোমান রেন্সকে বিনষ্ট করতে হবে, যেটা হচ্ছে টঙ্গান ডেথ গ্রিপ। তাই আমরা দেখতে পাই রোমান রেন্স এই ম্যাচের মাঝখানে রিংয়ের তলা থেকে একটা টুল বক্স বের করেন, আর তারপর সেই টুল বক্স দিয়ে জেকব ফাটুর যেই আঙুল দিয়ে তিনি টঙ্গান ডেথ গ্রিপ অ্যাপ্লাই করেন, সেই আঙুলের মধ্যে সেই টুল বক্স দিয়ে আঘাত করেন, আর জেকব ফাটুর অবস্থা খারাপ হয়ে যায়, তিনি স্টিল স্টেপসের কাছে গিয়ে পড়েন। যখন তার আঙুল স্টিল স্টেপসের মধ্যে ছিল তখন আবার সেই টুল বক্সকে খালি করে রোমান রেন্স তার আঙুলে আঘাত করেন, আর জেকব ফাটুর সেই আঙুলগুলোর কাজ পুরো শেষ হয়ে যায়, মানে সেই আঙুলগুলোর মধ্যে আর সেই জোর থাকে না যে জেকব ফাটু পরবর্তীকালে সেটা দিয়ে টঙ্গান ডেথ গ্রিপ অ্যাপ্লাই করবেন। শুধু তাই নয়, রোমান রেন্সকে দেখে আজকে মনে হচ্ছিল তার সেই পুরনো ট্রাইবাল চিফ তার ভেতর আবার জেগে উঠেছে, কারণ স্টিল স্টেপস দিয়ে আজকে রোমান রেন্স জেকব ফাটুকে আঘাত করেছে, আর আঘাতটা বাজেভাবে করেছেন, কারণ স্টিল স্টেপস নিয়ে রোমান রেন্স সবার প্রথমে রিংয়ে যায়, সেই রিংয়ের ভেতর থেকে স্টিল স্টেপস ছুঁড়ে আজকে রোমান রেন্স জেকব ফাটুকে আঘাত করেছিল, যেটা জেকব ফাটুর পুরো মাথায় গিয়ে লেগেছিল, যেটা একটা ভয়ঙ্কর স্পট ছিল। এছাড়া রোমান রেন্স ড্রাইভ বাইয়ের ইউজ করে, যেটাও জেকব ফাটুকে বাজেভাবে আঘাত করেছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই এই ম্যাচের একটা মোমেন্টে রোমান রেন্স ব্যারিকেডের থ্রুতে জেকব ফাটুকে একটা স্পিয়ার দেয়, যেই স্পিয়ারটা খাওয়ার পর ব্যারিকেডটা ভেঙে যায়, জেকব ফাটুর সাথে সাথে দুজন সিকিউরিটি গার্ডও ব্যারিকেডের মধ্যে চাপা পড়ে যায়। তারপর অ্যাকশন আবার রিংয়ের মধ্যে যায়, রিংয়ে ততক্ষণে টেবিল সেট আপ করা ছিল, কারণ টেবিলটাকে কর্নারে লাগানো ছিল। তারপর আমরা আবার দেখতে পাই যে জেকব ফাটু টঙ্গান ডেথ গ্রিপ লাগানোর চেষ্টা করে, কিন্তু তার আঙুল ততক্ষণে হাল ছেড়ে দিয়েছিল। তারপর রোমান রেন্স ট্র্যাশ টক করা শুরু করে আর বলে ব্যাকল্যাশে জেকব ফাটু কী বাহানা দিচ্ছিল, যে রিং কর্নারগুলো এক্সপোজ ছিল, তাই তো। তারপর আমরা দেখতে পাই যে রোমান রেন্স 3টে রিং কর্নারকেই এক্সপোজ করে দেয়, তারপর সেখানেও জেকব ফাটুকে আঘাত করে, কিন্তু তারপর হঠাৎ করেই যেন জেকব ফাটুর মধ্যে নতুন করে আবার প্রাণশক্তি ফিরে আসে। রোমান রেন্স জেকব ফাটুকে একটার পর একটা সুপারম্যান পাঞ্চ মেরে যাচ্ছে, কিন্তু জেকব ফাটু তার সে পাগলামি করে যাচ্ছে, সে কোনোভাবে পড়ছে না, তাকে ফেলা যাচ্ছে না। এবার রোমান রেন্স ভাবে একে কীভাবে ফেলা যেতে পারে। তো আমরা দেখতে পাই এরই মাঝে রোমান রেন্সকে জেকব ফাটু একটা স্পিয়ারও মেরে দিয়েছিল, কিন্তু সেখান থেকেও রোমান রেন্স কিক আউট করেছিল। এমনকি জেকব ফাটু তার যে ফিনিশার মুনসল্ট সেটাও রোমান রেন্সের উপর মেরে দিয়েছিল, কিন্তু তবু রোমান রেন্স কিক আউট করেছিল। আর ফাইনালি আমরা দেখতে পাই যখন আর জেকব ফাটুর কাছে কিছু করার থাকে না, তখন রোমান রেন্স সবার প্রথমে সেই টেবিলের থ্রুতে জেকব ফাটুকে একটা স্পিয়ার মেরে দেন, তারপর আবার আর একটা স্পিয়ার মেরে দেন জেকব ফাটুকে, আর এই পরপর দুটো স্পিয়ার খাওয়ার পর জেকব ফাটুর ভেতরে আর কোনো প্রাণশক্তি বেঁচে থাকে না, আর রোমান রেন্স জেকব ফাটুকে পিন করে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাথে সাথে তার উলা ফালার মালা দুটোই রিটেন
করে নেয়। তারপর আমরা দেখতে পাই যে জেকব ফাটু খুবই দুঃখের সাথে খুবই হতাশ হয়ে রিংয়ের কোনায় বসে আছে, আর রোমান রিংসও জানে যে এবার তাকে অ্যাকনলেজ করতেই হবে। রোমান রিংসকে অ্যাকনলেজ করা ছাড়া জেকব ফাটুর কাছে আর কোনো অপশন বেঁচে নেই। আমরা দেখতে পাই সেখানে জে উসো আর জিমি উসো চলে আসে, এমনকি জে উসো আর জিমি উসোর পাশাপাশি সেখানে আমরা সোলো সিকোয়া, তালাটোঙ্গা আর টামাটোঙ্গাকেও দেখতে পাই। তাদের সাথেও রোমান রিংসের কিছু একটা বিজনেস বাকি আছে। রোমান রিংস যেতে যেতে সেই কথাই বলে যে এরাও আমার নজরে আছে, এরপর আমি এদেরকেও দেখে নিতে চলেছি। কিন্তু যেহেতু জেকব ফাটুর কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমরা দেখতে পাই জেকব ফাটুকে তারপর বাধ্য হতে হয় রোমান রিংসের কথা মেনে চলার জন্য। আমরা দেখতে পাই জে উসো জেকব ফাটুকে ডেকে নিয়ে যায় আর বলে এবার থেকে তোকে আমাদের সাথেই থাকতে হবে। আর রোমান রিংসও এটা অ্যানাউন্স করে দেয় যে তার কাছে তার আর্মি, তার ফোর্স আবার ফিরে চলে এসছে। আর এই ম্যাচের মাঝখানে রোমান রিংস তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছিল যারা প্রত্যেকবার বলে যে রোমান রিংস নিজের দমে কিছু করতে পারে না। রোমান রিংস এটাও বলে দিয়েছে যে এখন রোমান রিংস যেটা করছে সেটা পুরোটাই নিজের দমে করছে, না তো তার কোনো উসোসদের হেল্প লাগছে, না তো কারো হেল্প লাগছে। রোমান রিংস একাই সব কিছু করতে পারে। আমরা রাসেলমেনিয়াতেও দেখেছিলাম রোমান রিংস নিজের দমে সিএম পাঙ্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ব্যাকল্যাশেও সে নিজের দমে জেকব ফাটুকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করেছিল। আর সাথে সাথে ক্লাস ইন ইটালিতেও সে নিজের দমে জেকব ফাটুকে হারিয়ে তার ট্রাইবেল চিফ তকমা এমনকি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দুটোই রিটেন করে নিয়েছে। যাই হোক না কেন, এবার আমি যাব ধ্রুব তারাদের কাছে আর শুনে নেব তার ওপিনিয়ন এই ম্যাচটার জন্য। ও মাই গড, এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। ক্লাস ইন ইটালির মতো একটা দুর্দান্ত প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেমন দুর্দান্ত উপায়ে শেষ হতে পারতো, সেটা এই ম্যাচটা ছাড়া হতে পারতো না। পারফেক্ট এন্ডিং, পারফেক্ট রেজাল্ট, পারফেক্ট ম্যাচ। ওভারঅল এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 4.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এই ম্যাচটা আমার দারুণ লেগেছে। এই ম্যাচে যেমন স্টোরি টেলিং ছিল, যেইভাবে রোমান রিংস ট্র্যাশ টক করছিল, যেইভাবে আমরা আমাদের পুরনো ট্রাইবেল চিফকে ফিরে পেয়েছি, এই ম্যাচটা 4.5 স্টার রেটিংস ডিজার্ভ করে। কিন্তু ক্লাস ইন ইটালি তো এখানেই শেষ হয়ে গেছিলো, কিন্তু তুমি বলছিলে ক্লাস ইন ইটালির পরেও কিছু ঘটনা ঘটেছে, সেই গল্প আমাদেরকে করে শোনাবে। তো এবার তুমি সেই গল্পগুলো আমাদের করে শোনো, আমি সেই গল্পগুলো জানার জন্য আগ্রহী আছি। অবশ্যই অবশ্যই, এবার তোমাদের সেই কাহিনী শোনাবো যে ক্লাস ইন ইটালি শেষ হয়ে যাওয়ার পর কী কী ঘটেছিল। তো রোমান রিংস বেরাতে বেরাতে কোডি রোডসকে কল আউট করেছিল, আর রোমান রিংস এটাই বলতে বলতে বেরোচ্ছিল যে এবার সবাই জানতে পারবে কেন রোমান রিংসকে হেড অফ দ্য টেবিল বলা হয়, কেন ট্রাইবেল চিফ বলা হয়, আর কেন রোমান রিংসই হলো বিজনেস। আর QB1 ফাক দ্যাট নয়েস, এইটাও রোমান রিংস আজকে বলে দিয়েছে। যাই হোক না কেন, রোমান রিংসকে নিয়ে তো কথা বলবে, কারণ রোমান রিংস আরও কিছু বলেছে, কিন্তু তার আগে শার্লেট ফ্লেয়ারের কথা বলা যাক। যেমন বলছিলাম, শার্লেট ফ্লেয়ারকেও আজকে ব্যাক স্টেজে একা পেয়ে জেড কার্গিল আর তার দলবল শার্লেট ফ্লেয়ারের উপর অ্যাটাক করে দিয়েছে। তো দেখে মনে হচ্ছে এবার জেড কার্গিল আর শার্লেট ফ্লেয়ারের মধ্যেই দ্বিতীয় স্টোরি শুরু হতে চলেছে, মানে নেক্সট স্টোরি শুরু হতে চলেছে। এছাড়া যেমন বললাম, আজকে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসে কোডি রোডস বলেছিল যে রোমান রিংস তো তার নামে কোনো বাজে কথা বলতে পারে না, তেমন সেমভাবে সেও রোমান রিংসের নামে কোনো বাজে কথা বলতে পারে না। রোমান রিংস তাকে একবার হারিয়েছে আর সে রোমান রিংসের অ্যাপকে একবার হারিয়েছে, আর রোমান রিংস যদি তার সাথে আবার ম্যাচ করতে চায় তো অবশ্যই করতে পারে, কারণ তাকে ইজি টু ফাইন অ্যান্ড হার্ড টু বিট, মানে তাকে খুব সহজে খুঁজে পাওয়া যায় কিন্তু হারানো কঠিন। সেম পুরনো ডায়লগ আজকে কোডি রোডস দিয়েছিল রোমান রিংসের এগেনস্টে। আর রোমান রিংসও ব্যাক স্টেজে একটা ইন্টারভিউতে, মানে একটা ইন্টারভিউ চলার সময় বলেছিল যে আমি শুনতে পাচ্ছি অনেকেই অনেক ধরনের কথা বলছে, অনেক চটর পটর আমি শুনতে পাচ্ছি কোডি রোডস কিছু কথা বলছে, ওই দিক থেকে রয়েস কিস কিছু কথা বলছে, কিন্তু এবার আমি সবাইকে দেখে নিতে চলেছি, কারণ ট্রাইবেল চিফ ব্যাক অন বিজনেস। আর এখন রোমান রিংসই হলো হর্তা কর্তা বিধাতা। রোমান রিংস আবার তার আর্মি ফিরে পেয়ে গেছে, আর রোমান রিংস আবার তার শক্তি ফিরে পেয়ে গেছে। এইভাবে রোমান রিংসও সবাইকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এবার তার টার্গেট, মানে এবার রোমান রিংসের টার্গেটে সবাই আছে। তো এবার দেখার ইন্টারেস্টিং হবে যে নেক্সট রোমান রিংস কাকে টার্গেট করছে বা কার দিকে নজর দিচ্ছে। কিন্তু এখানেই গল্প শেষ না, আমরা আজকে ব্যাক স্টেজে রোমান রিংস আর কোডি রোডসের মধ্যে একটা ফেস অফও দেখতে পেয়েছি, যেখানে আমরা দেখছিলাম রোমান রিংসও আসছিল, কোডি রোডসও যাচ্ছিল, আর তারপর যেতে যেতে এই দুই মহাযোদ্ধার মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই। কিন্তু রোমান রিংসের অরা সেখানেও অন্য লেভেলের ছিল, কারণ রোমান রিংসকে দেখে কোডি রোডস কিছুক্ষণ তো তার চোখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। তারপর কোডি রোডস নিজেই মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়, আর রোমান রিংস কোডি রোডসকে দেখে শুধু হাসতে থাকে। আর রোমান রিংস এই হাসির মাধ্যমেই আজকে অনেক কথা বলে দিয়েছে যে যখন কথা আসে রোমান রিংস আর কোডি রোডসের কম্প্যারিজনের,
তখন কোডি রোডস রোমান রিংসের সামনে কিচ্ছু না। যাই হোক, এই সমস্ত ঘটনা কেন ঘটেছে সেইগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো মতো আলোচনা করা যাবে, কিন্তু আজকের গল্প, আজকের কাহিনী এখানেই আমি সমাপ্ত করলাম। যেতে যেতে আমি শুধু জানতে চাইবো, ধ্রুবতারা দে প্রথমবারের জন্য আমার ভিডিওতে এসে আপনার কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। আশা করি তোমার দর্শকরা আমাকে পছন্দ করবে আর আমরা প্রত্যেক প্রিমিয়াম লাইভ ইভেন্ট এসে সেইভাবে আলোচনা করতে পারবো। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদের জানিয়ে রাখি, সেটা হয়তো রেসল এন্টারটেইনার বলতে ভুলে গেল, সেটা হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর জন্য যেই ম্যাচগুলো আর কি হবে কোয়ালিফাই করার জন্য, সেই ম্যাচগুলোর ব্র্যাকেটসও WWE অ্যানাউন্স করে দিয়েছে। আর এটাও খুব কন্ট্রোভার্সিয়াল, এটা নিয়েও আশা করি রেসল এন্টারটেইনার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করবে। আর এমনকি আমরা আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন লিভ মর্গানকে ওই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি। তো লিভ মর্গান এখানে কি করছে? এবার তোমরা ধরে নাও লিভ মর্গান যদি কুইন অফ দ্য রিং জিতে যায়, তাহলে কি সামার স্ল্যামে আমরা লিভ মর্গান ভার্সেস লিভ মর্গানের ম্যাচ দেখতে পাবো? এটা কেমন অদ্ভুত যাবে না? যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা হবে। তো আমিও আজকে বিদায় জানাই। আশা করি তোমাদের সাথে আমার আবার দেখা হবে, যেই তোমরা আমাকে পছন্দ করে থাকো। তো রেসল এন্টারটেইনার, এবার ভিডিওটাকে শেষ করো। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটায় লাইক করে দিয়েছো। আর এই টাইপের রিভিউ তোমরা পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো তো দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ধ্রুবতারা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে তো লাইক করবে, সাথে সাথে তোমাদের ওপিনিয়ন, তোমাদের স্টার রেটিংস সব কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে তোমরা জানাতে পারো। ভিডিওটাকে পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, পারলে ভিডিওটাকে হাইপ করো। আজকে তো সোমবার, আজকে তোমাদের সবার কাছে হাইপ পয়েন্ট থাকবে, তো অবশ্যই ভিডিওটাকে হাইপ করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে আজকের গল্পের আসরের এখানে ইতি টানা যাক। তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।